প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের উপর আলোচনা করছি। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা আজকে কথা বলবো কোয়ান্টাম সংখ্যা নিয়ে। কোয়ান্টাম সংখ্যা নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ভালো ধারণা থাকলে আমরা অনেকগুলো বিষয় সম্পর্কেই খুব ভালো একটা ধারণা নিতে পারবো। যেমন এই কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু আমাদের আলোচনাগুলো হবে বিভিন্ন নীতি, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত বিভিন্ন নীতি। চলো আমরা আজকে শুরু করি কোয়ান্টাম সংখ্যা। লেখো সবাই কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা দেখো, আমরা বিভিন্ন মতবাদ থেকে, যেমন রাদারফোর্ড এবং বোর মডেল মতবাদ থেকে আমরা পরমাণুর গঠন সম্পর্কে অনেক কিছুই জেনেছি, যা আমরা জানতে পারি নাই। কোয়ান্টাম সংখ্যা থেকেও কি অনেক কিছু ওই সম্পর্কে জানতে পারবো। দেখো তোমরা, একটা পরমাণুর নিউক্লিয়াস থাকে এবং বিভিন্ন কক্ষপথ থাকে, এরকম বিভিন্ন কক্ষপথ থাকে। তো তোমরা তো অলরেডি জেনে গেছো যে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল, অর্থাৎ উভয় মডেল মতে পরমাণু বা প্রত্যেক পরমাণুরই কিন্তু দুইটা অংশ থাকে। এর একটি হচ্ছে কেন্দ্র বা নিউক্লিয়াস এবং এর অপরটি হচ্ছে কেন্দ্র বা নিউক্লিয়াসের বহির্ভূত অঞ্চল, যাকে আমরা কক্ষপথ বলে থাকি। দেখো, এই যে কক্ষপথগুলো আছে, এটা একটা কক্ষপথ, এটা আরেকটা কক্ষপথ, এটা আরেকটা কক্ষপথ, বিভিন্ন কক্ষপথ আছে। এগুলোর নাম আমরা কি দিতেছি? কক্ষপথ। আজকে আমাদের যে আলোচনাটা, অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা, সেই কোয়ান্টাম সংখ্যা কিন্তু মূলত কক্ষপথ নিয়েই আলোচনা হয়, যে কক্ষপথগুলোকে আমরা কতগুলা সংখ্যা দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? বা কক্ষপথের আকার, আকৃতি, দিকবিন্যাস এবং ইলেকট্রনের ঘূর্ণন, এই সম্পর্কিত 4টি সংখ্যা আমরা পড়ব। দেখো, এই যে কক্ষপথ আছে, তোমার নিশ্চয়ই জানতে ইচ্ছে করতেছে যে এই যে কক্ষপথগুলো আছে স্যার, এই কক্ষপথের আকার কীরূপ? কক্ষপথগুলার আকার কীরূপ? আকার মানে কি? ব্যাসার্ধ। কক্ষপথ বা পরমাণুর আকার ব্যাসার্ধ আমার জানতে ইচ্ছে করে, এবং আমরা মনে রাখবো যে আকার বা ব্যাসার্ধ আমরা কতগুলা সংখ্যা দ্বারা প্রকাশ করব, ঠিক আছে? ঠিক দ্বিতীয় প্রশ্ন জাগে যে এই কক্ষপথ যে আছে, কক্ষপথগুলোর আকৃতি কীরূপ? কক্ষপথ বা তোমরা উপশক্তি স্তরের আকৃতি কীরূপ বলতে পারো, কীরূপ তাও আমাদের জানতে ইচ্ছে করে। এই আকৃতিগুলোও কিন্তু আমরা কতগুলা সংখ্যা দ্বারা প্রকাশ করব। যেমন কক্ষপথের আকার বা ব্যাসার্ধ আমরা দেখব একটু পরেই, যে কতগুলা সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করছি ইত্যাদি। ঠিক আকৃতিও আমরা প্রকাশ করব কতগুলা সংখ্যা দ্বারা। এরকম দিকবিন্যাস, অরবিটাল পাবো আমরা কিছুক্ষণ পরে। অরবিটাল বা কক্ষপথেরই বলতে পারো, কক্ষপথের দিকবিন্যাস, দিকবিন্যাস এগুলো আমরা কতগুলা সংখ্যা দ্বারা প্রকাশ করব, 0, +1 ইত্যাদিতে আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করব। 4 নম্বরে আমরা আরেকটা বিষয় জানবো, সেই বিষয়টা হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণনের দিক। অর্থাৎ এমনিতে নর্মালি তোমরা জানো, ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কতগুলো বৃত্তাকার কক্ষপথে সর্বদা ঘূর্ণায়মান। এই যে ইলেকট্রনগুলোর যে ঘূর্ণায়মান, ইলেকট্রনগুলোর নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেমন ঘূর্ণায়মান থাকে, ঠিক নিজ অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে। এই যে নিজ অক্ষে ঘূর্ণায়মান যে থাকে, সেই ঘূর্ণায়মানকেও আমরা ইলেকট্রনের ঘূর্ণন, ইলেকট্রনের ঘূর্ণনের দিক, ঘূর্ণন দিক, এই ইলেকট্রনের যে ঘূর্ণনের দিক, এগুলো আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করব, যেমন +12, -12 ইত্যাদি।
দেখতে পাচ্ছ কতগুলা সংখ্যা আমরা অলরেডি লিখে ফেলছি, যে একটা পরমাণুর প্রত্যেক পরমাণুর দুইটা অংশ থাকে, একটা নিউক্লিয়াস আর একটা হচ্ছে কক্ষপথ। এই কক্ষপথগুলার আকার আমরা যদি জানতে চাই বা ব্যাসার্ধ সম্পর্কে যদি আমরা জানতে চাই, কতগুলা সংখ্যা সম্পর্কে আমাদের জানতে হবে, বা ব্যাসার্ধ সম্পর্কে জানার জন্য কতগুলা সংখ্যা আছে, আকৃতি জানার জন্য কতগুলো সংখ্যা আছে, দিক বিন্যাস জানার জন্য আছে, ইলেকট্রনের ঘূর্ণনের দিক জানার জন্য সংখ্যা আছে। এই যে কতগুলো সংখ্যা, এই সংখ্যাগুলোকেই মূলত আমরা এই কোয়ান্টাম সংখ্যা বলে থাকি। তো আমরা ডিটেলস তো অবশ্যই পড়ব। কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর কক্ষপথের আকার, আকৃতি, দিক বিন্যাস নির্দেশক পরস্পর সম্পর্কযুক্ত তিনটি রাশি রয়েছে। আমি আবারও বলছি, কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর কক্ষপথের আকার, আকৃতি, দিক বিন্যাস নির্দেশক পরস্পর সম্পর্কযুক্ত তিনটি রাশি রয়েছে। যেমন এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, একটু পরেই আমরা দেখব এই সংখ্যাগুলো কিন্তু একে অপরের উপর নির্ভরশীল বা একটার সাথে আরেকটা কি সম্পর্কযুক্ত। তিনটে রাশি রয়েছে। এছাড়াও পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য ইলেকট্রনের নিজ অক্ষ বরাবর ঘূর্ণ নির্দেশক হয়ে একটি চতুর্থ রাশি রয়েছে। এই যে চারটি রাশির কথা আমি বললাম, এই চারটি রাশিকেই মূলত কোয়ান্টাম সংখ্যা বলে। আমি আবারও বলছি, কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে পরমাণুর কক্ষপথের আকার, আকৃতি, দিকবিন্যাস এবং ইলেকট্রনের নিজ অক্ষ বরাবর ঘূর্ণনের দিক নির্দেশক চারটি সংখ্যা রয়েছে। এই চারটি সংখ্যাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এখন আমরা চারটে বিষয়ের কথা বলছি। দেখো কতগুলা সংখ্যা আছে যেগুলো আমরা প্রত্যেকবার ব্যবহার করব। সেই সংখ্যাগুলোর দ্বারা আমরা কি কি নির্দেশ করতেছি? এক, কক্ষপথের ব্যাসার্ধ বা আকার, আকৃতি, দিক বিন্যাস, ইলেকট্রনের ঘূর্ণনের দিক, অর্থাৎ চার ধরনের সংখ্যা আমরা ব্যবহার করব। তাই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চার প্রকার। কোয়ান্টাম সংখ্যা চার প্রকার। এখন আমরা ওই নামগুলা জেনে নিব। দেখো, প্রথম যে সংখ্যাগুলো আমরা ইউজ করব, ওই সংখ্যাগুলোর দ্বারা আমরা কি নির্দেশ করব? উত্তর হচ্ছে কক্ষপথের আকার বা ব্যাসার্ধ। কাজেই কতগুলো আমি বলবো যে কতগুলা সংখ্যা রয়েছে, 1 2 3 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা, কতগুলা সংখ্যা রয়েছে যে সংখ্যাগুলা দ্বারা আমরা পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ বা আকার নির্দেশ করব। এই সংখ্যাগুলো হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে প্রথম হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা n দ্বারা প্রকাশ করব। 2 নম্বরে হচ্ছে, দেখো আরো কতগুলো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা পরমাণুর কক্ষপথ বলতে পারো বা উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করতে আমরা ব্যবহার করব। এই সংখ্যাগুলোকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, যাকে L দ্বারা প্রকাশ করা হবে, ছোট হাতের L। 3 নম্বরে হচ্ছে, নিচে দেখো কতগুলো সংখ্যা আমরা m সমান লিখছি, -1 0 +1, ঠিক আছে, +2 -2 ইত্যাদি কতগুলো সংখ্যা আমরা ব্যবহার করব। যে পরমাণুতে যে উপশক্তি স্তরগুলো আছে, এই উপশক্তি স্তরগুলোরও আবার দিকবিন্যাস আছে, ত্রিমাত্রিক দিকবিন্যাস আছে। এই বিন্যাসগুলো প্রকাশের জন্য আমরা আরও কতগুলো সংখ্যা ইউজ করব। এই সংখ্যাগুলোর নাম হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা। তাহলে 3 নম্বরে হচ্ছে ম্যাগনেটিক বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যাকে m দ্বারা প্রকাশ করা হবে। 4 নম্বরে হচ্ছে, লাস্টে আমি বলেছি ইলেকট্রন তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে, পাশাপাশি ইলেকট্রন নিজ অক্ষের চারদিকেও কি ঘূর্ণায়মান থাকে। এই নিজ অক্ষের চারদিকে ঘূর্ণনের যে দিক প্রকাশ করবে, দিকগুলা প্রকাশের জন্য আমরা কতগুলা দুইটা সংখ্যা ইউজ করবো, একটা +আপ আর একটা -আপ। এই সংখ্যাগুলোকে বলা হয় স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যাকে S দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা কি এবং কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদ নিয়ে কথা বললাম, ঠিক আছে। এখন আমরা বর্ণনাগুলা পড়ব। আমি একটু আবারও বলছি, তোমরা একটু পৃথকভাবে জেনে নিও। প্রথম যে 3টে কোয়ান্টাম সংখ্যা,
যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। এই তিনটে কোয়ান্টাম সংখ্যার উৎস হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা এবং চতুর্থ যে কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যার উৎস হচ্ছে পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন। ঠিক আছে, এই 4 ধরনের কোয়ান্টাম সংখ্যার উৎস যে 2 ধরনের সেটা আমরা অবশ্যই মনে রাখবো। এখন আমরা প্রত্যেকটা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলাদা আলাদা কথা বলবো। আমরা অনেক কিছু জানতে পারবো এই কোয়ান্টাম সংখ্যা যদি ভালো করে আয়ত্তে আনি। লেখো তোমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যার বর্ণনা। প্রধান কোয়ান্টাম সংখ্যার বর্ণনা। দেখো, এই যে কক্ষপথগুলা দেখতে পাচ্ছ তোমরা, এই নিউক্লিয়াসের কাছের কক্ষপথটা হচ্ছে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ ইত্যাদি কক্ষপথ রয়েছে। তো আমি বোর শিকার যে বলেছিলাম যে কক্ষপথগুলাকে আমরা এন প্রতীক দ্বারা প্রকাশ করব। এন এর মান 1, 2, 3 ইত্যাদি হতে পারে, 4। দেখো তাহলে প্রথম যে কক্ষপথটা রয়েছে, এই প্রথম কক্ষপথকে আমি একটা সংখ্যা দ্বারা প্রকাশ করছি যা কত 1। দ্বিতীয় যে কক্ষপথটা রয়েছে তাকেও আমি একটা সংখ্যা দ্বারা প্রকাশ করেছি, তা হচ্ছে 2। তৃতীয় যে কক্ষপথ রয়েছে তাকেও আমি একটা সংখ্যা দ্বারা প্রকাশ করেছি, তা হলো 3। এরকমভাবে চতুর্থ যে কক্ষপথ তাকেও আমরা একটা সংখ্যা দ্বারা প্রকাশ করব, তা হচ্ছে কি 4। তাহলে আমরা প্রথমত জানলাম পরমাণুতে যে বিভিন্ন কক্ষপথ রয়েছে এই কক্ষপথগুলাকেও আমরা কতগুলা সংখ্যা দ্বারা প্রকাশ করব। দ্বিতীয়ত হচ্ছে দেখো, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে প্রথম কক্ষপথের ক্ষেত্রে কক্ষপথ আর নিউক্লিয়াসের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, এটা হলো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক নিউক্লিয়াস থেকে দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, সেটা হলো দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। এরকমভাবে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ। তার মানে হচ্ছে যে আমরা যে কতগুলো সংখ্যা ব্যবহার করতেছি, এই সংখ্যাগুলোর মান যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা কক্ষপথের ব্যাসার্ধ বা আকার বের করতে পারবো। কাজে আমি বলতে পারি কতগুলো সংখ্যা আমাদের জানা থাকলে আমরা পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ বা আকার সম্পর্কে জানতে পারি। আমি আবারও বলছি, কতকগুলা সংখ্যা, পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4 ইত্যাদি রয়েছে যেগুলার মান জানা থাকলে আমরা পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ বা আকার সম্পর্কে ধারণা পেতে পারি। এই সংখ্যাগুলা কি বলা হয়? প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা সহজভাবে যদি সংখ্যাটা বলি, যেসব কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর কক্ষপথের আকার প্রকাশ করা হবে, যেসব কোয়ান্টাম সংখ্যা দ্বারা পরমাণুর কক্ষপথের আকার প্রকাশ করা হবে সেই সংখ্যাগুলোকে বলা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা। এখন আরও তোমরা জানো, দেখো প্রধান কোয়ান্টাম সংখ্যার যে বর্ণনা বা বৈশিষ্ট্য আমি যদি বলি, প্রথমত আমরা বলবো যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন দ্বারা প্রকাশ করা হয়। দ্বিতীয়ত তোমরা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, যে এন এর মান 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এন এর মান 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা। ঠিক আছে। 2 নম্বরে দেখো, এন এর মান 1, 2, 3, 4 ইত্যাদি দ্বারা প্রথম শক্তি স্তর ইত্যাদি দ্বারা প্রথম শক্তি স্তর বা কে স্তর, প্রথম শক্তি স্তরকে কে স্তর বলা হয়। কে স্তর, দ্বিতীয় শক্তি স্তর বা এল স্তর,
তৃতীয় শক্তি স্তর বা এম স্তর এবং চতুর্থ শক্তি স্তর বা এন স্তর বোঝায়। এন স্তর বোঝায় অর্থাৎ দেখো এন এর মান যদি 1 হয় তাহলে এটা প্রথম শক্তি স্তর। প্রথম যে শক্তি স্তর বা কক্ষপথ তাকে কে স্তর বলা হয়, বড় হাতের কে স্তর বলা হয়। এন সমান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরকে বলা হয় এল স্তর, এল শক্তি স্তর। এরকম ভাবে এন সমান 3 হলে তৃতীয় শক্তি স্তর যাকে এম স্তর বলা হয়, চতুর্থ শক্তি স্তরকে এম স্তর বলা হয়। অর্থাৎ প্রথম যে শক্তি স্তরটাকে আমরা কি স্তর বলতেছি, কে স্তর, দ্বিতীয় শক্তি স্তরকে এল, তৃতীয় শক্তি স্তরকে এম, এরকম ভাবে চতুর্থ শক্তি স্তরকে আমরা এন স্তর বলে জানবো। এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করানো, এন এর নির্দিষ্ট মান থাকবে 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা। আর এন সমান 1 হলে আমরা প্রথম শক্তি স্তর বা কে স্তরকে বুঝবো, এন সমান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর বা এল, দ্বিতীয় শক্তি স্তর বা এল স্তরকে বুঝবো। এইভাবে এন সমান 3 হলে তৃতীয় শক্তি স্তর বা এম স্তর এবং এন সমান 4 হলে চতুর্থ শক্তি স্তর বা এন স্তরকে আমরা বুঝবো। ঠিক আছে, এটা আমাদের জানা দরকার। এরপরে তাহলে এন জানা থাকলে আমরা শক্তি স্তর সেটা কি কে, এল, এম, এন, যেমন এমসিকিউতে আসতে পারে এন সমান 4 হলে কোন শক্তি স্তর বোঝায়, এন সমান 4 হলে কোন শক্তি স্তর বোঝায়? উত্তর হচ্ছে এন সমান 4 হলে এন স্তরকে বোঝায়। ঠিক আছে, 4 নম্বরে আমরা যে বিষয়গুলো জানবো, দেখো গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা দেখব যে এন জানা থাকলে আমাদের কি কি সম্পর্কে ধারণা আসবে। এন এর মান জানা থাকলে আমরা কি কি সম্পর্কে ধারণা পাবো, বা এন এর মানের উপর কি কি বিষয় নির্ভরশীল, যেমন ব্যাসার্ধ নির্ভরশীল, ইলেকট্রনের শক্তি নির্ভরশীল, ইলেকট্রনের বেগ নির্ভরশীল। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা এখন দেখব। দেখো দেখো তোমরা 4 নম্বরে আমি বলবো এন, এন জানা থাকলে ব্যাসার্ধ সম্পর্কে জানা যায়। ব্যাসার্ধ নির্ণয়, এন এর মান জানা থাকলে আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। ঠিক আছে, যেমন তোমাকে বলা হলো যে প্রথম যে কক্ষপথটা আছে, যে এই প্রথম কক্ষপথ বা কেশেল, এই কেশেল বা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি বলা হয় কত, উত্তরটা দেখো তোমরা, আমরা ঐকিক নিয়মের মতো লিখব যে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষের ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষের ব্যাসার্ধ আমরা গত দিন শিখেছি আর এন সমান 0.53 ইন্টু 10⁻10 মিটার ইন্টু এন স্কোয়ার। এইটা হচ্ছে একক, মিটার হচ্ছে ব্যাসার্ধের একক। হ্যাঁ, এটা আমরা এখানে না দিই, সমস্যা নাই। দেখো আমাদের গত ক্লাসে আমরা জানতে পেরেছি যে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষের ব্যাসার্ধ যদি আর এন হয়, আর এন সমান 0.53 ইন্টু 10⁻⁻ ইন্টু এন স্কোয়ার। তাহলে দেখো তো এই এনটা কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা, এনটা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা। দেখো তাইলে এনতম কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মানের উপর নির্ভর করতেছে, এবং এনতম কক্ষপথের ব্যাসার্ধ কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর সাথে এই বর্গের সমান। তার মানে এন এর মান বাড়তে থাকলে কক্ষপথের ব্যাসার্ধ কি বাড়তে থাকবে। তাহলে আমরা এই এখন জানতে পারলাম যে কক্ষপথের ব্যাসার্ধের সাথে প্রধান কোয়ান্টাম সংখ্যার একটি সম্পর্ক রয়েছে। আবারও বলছি,
কক্ষপথের ব্যাসার্ধের সাথে প্রধান কোয়ান্টাম সংখ্যার একটা সম্পর্ক রয়েছে, তা হচ্ছে বর্গের সমান। যদি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বেড়ে যায় সেই ক্ষেত্রে কক্ষপথের ব্যাসার্ধ বেড়ে যাবে। যেমন দেখো তোমরা, সুতরাং হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ যদি আমরা বের করি, প্রথম কক্ষের ব্যাসার্ধ n এর মান কত? 1। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে চাইলে প্রথম কক্ষপথের জন্য n এর মান কত? 1। মান বসাও 0.53 ইন্টু 10 ইনভার্স 10 ইন্টু 1 স্কোয়ার। রেজাল্ট আসবে কত? 0.53 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। তাহলে দেখো তোমরা, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান জানা থাকলে আমরা প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যে 0.53 ইন্টু 10 ইনভার্স 10 মিটার, অর্থাৎ এই নিউক্লিয়াসের সাথে প্রথম কক্ষপথের যে দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ, তার মান হচ্ছে 0.53 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। এরকমভাবে আমরা হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষের ব্যাসার্ধ, তার মানে n এর মান কত? 2। R2 সমান হবে 0.53 ইন্টু 10 ইনভার্স 10। n এর মান কত হবে? n এর মান হবে 2, তাহলে 2 স্কোয়ার। দেখো কত হয়? 1.12 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। তাহলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধটা কত আসলো দেখো, 1.12 ইন্টু 10 ইনভার্স 10। তাহলে এই যে নিউক্লিয়াস থেকে দ্বিতীয় কক্ষপথের যে দূরত্ব বা ব্যাসার্ধ, সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা যদি R1 হয়, এটা কত? R2 এর মান আমরা পেয়ে গেলাম। এরকমভাবে আমরা কিন্তু নিউক্লিয়াসের সাথে তৃতীয় কক্ষপথের যে দূরত্ব বা ব্যাসার্ধ, তাও আমরা নির্ণয় করতে পারবো। দেখো, হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষের ব্যাসার্ধ R3, n এর মান 3, কত হবে? 0.53 ইন্টু 10 ইনভার্স 10 ইন্টু n এর মান 3, তাহলে আসবে দেখবা 4.77 ইন্টু 10 ইনভার্স 10 মিটার। বুঝতে পারছো সবাই? তাহলে আমি 4 নম্বরে এসে বলবো যে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি জানা থাকে, একটু ভালো করে মনোযোগ দাও। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান অর্থাৎ n এর মান যদি জানা থাকে, প্রথমত আমরা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। দ্বিতীয়ত আমরা জানতে পারি যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটি কত দূরত্বে আছে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটি কত দূরত্বে আছে, অর্থাৎ ইলেকট্রনের অবস্থান। বুঝতে পারছো? তাহলে আমরা 4 নাম্বার বলবো যে n এর মান দ্বারা আমরা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। ঠিক আছে? এমনকি আমরা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের পাশাপাশি জানতে পারি যে n এর মান বাড়ার সাথে সাথে পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ বা আকার বেড়ে যায়। এই কথাটা আমরা মনে রাখবো যে n এর মান দ্বারা আমরা কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি এবং n এর মান বাড়ার সাথে সাথে কক্ষপথের ব্যাসার্ধ বেড়ে যায়। যে n তম কক্ষপথের ব্যাসার্ধ যদি Rn হয়, Rn এর সাথে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর সম্পর্ক হচ্ছে বর্গের সমান, অর্থাৎ n বাড়লে কক্ষপথের ব্যাসার্ধ বেড়ে যায়। তাহলে ফাইনালি আমরা বলবো যে n এর মান জানা থাকলে কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা যায় এবং n এর মান বাড়ার সাথে সাথে পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ বা আকার বেড়ে যায়। এটা আমরা জানলাম। এখন আসো আমরা 5 নম্বরে কথা বলি যে এই n কেন আমরা জানবো, প্রধান কোয়ান্টাম সংখ্যাটা আমাদের কি দরকার। দেখো, 4 নাম্বার। 5 নাম্বারে হচ্ছে এই n এর মান জানা থাকলে ইলেকট্রনের শক্তি সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। ইলেকট্রনের শক্তি, কক্ষপথে ইলেকট্রনের শক্তি সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। দেখো তোমরা, যে আমরা যদি গত দিনেরটা ইউজ করি যে হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষে ইলেকট্রনের শক্তি
ইলেকট্রনের শক্তি En সমান -2.18 ইন্টু 10⁻18 ইন্টু 1/n²। এত জুল। দেখো হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষে ইলেকট্রনের শক্তি En হলে En সমান -2.18 ইন্টু 10⁻18 ইন্টু 1/n²। এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, দেখো কক্ষপথের শক্তি প্রধান কোয়ান্টাম সংখ্যার n এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক, ঋণাত্মক বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে দেখো n এর মান যদি বাড়তে থাকে এই টোটাল মানটা কি হবে? কমতে থাকবে, যেহেতু মাইনাস চিহ্ন। টোটাল মানটা কি হবে? টোটাল মানটা কমতে থাকবে। তো কমতে থাকা মানে তো নিট শক্তি কি বেড়ে যাবে, কারণ কমা মানে মাইনাস মানটা কমার, মাইনাস মান তো বড়র চেয়ে ছোটটার মানে কি নিট মান বেশি হয়। যেমন দেখো তোমরা খুব সহজেই তোমরা হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনের শক্তি E1 বের করতে পারবা। দেখো -2.18 ইন্টু 10⁻18, n এর মান কত? 1। তাহলে রেজাল্ট আসবে দেখবা তোমরা -2.18 ইন্টু 10⁻18 জুল। দেখতে পাচ্ছ? তাহলে প্রথম হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনের শক্তি E1 এর মান বের হইল -2.18 ইন্টু 10⁻18 জুল। এরকমভাবে আমরা দ্বিতীয় কক্ষপথের শক্তি যদি বের করি, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষের ইলেকট্রনের শক্তি যদি E2 হয়, E2 সমান হবে দেখো 2.18 ইন্টু 10⁻18 ইন্টু n এর মান 2। তাহলে 4 দিয়ে এটারে ভাগ করো, ভাগ করলে একটা রেজাল্ট আসবে -0.545 ইন্টু 10⁻18 জুল। দেখো প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি E1 কত বের হইল? -2.18 ইন্টু 10⁻18। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি বের হলো -0.545 ইন্টু 10⁻18 জুল। তাইলে প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তির তুলনায় দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি কি বেশি। ঠিক আমরা যদি হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষের ইলেকট্রনের শক্তি বের করি, সেটা n এর মান 3 হলে 2.18 ইন্টু 10⁻18 ইন্টু 1/3²। এটা তোমরা বাসায় করে দেখবে 0.242 ইন্টু 10⁻18 জুল। আরও বেড়ে গেল। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তির তুলনায় দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি বেশি, তার চেয়েও তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি কি বেশি। তাহলে আমি 5 নম্বরে এসে বলতে পারি প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান জানা থাকলে প্রথমত আমরা ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে পারি, যে কোনো কক্ষপথে n-তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে পারি। এবং আমরা আরেকটা কথা বলতে পারি যে n এর মান বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রনের শক্তি বেড়ে যায়। আমি আবারও বলছি যে 5 নম্বরে এসে আমরা জানলাম যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান দ্বারা আমরা ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে পারি। এবং আমরা আরও জানতে পারি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান বাড়ার সাথে সাথে ইলেকট্রনের শক্তি বেড়ে যায়, যার জন্য প্রথম কক্ষপথে n এর মান কত 1, তার যে শক্তি ছিল। দ্বিতীয় কক্ষপথে n সমান 2 হল ইলেকট্রনের শক্তি বেড়ে গেল। তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি কি আরও বেড়ে গেল। কাজেই আমরা ব্যাসার্ধ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান জানতে হলে ব্যাসার্ধের দরকার, আর ব্যাসার্ধের সাথে প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের সম্পর্ক ছিল সমানুপাতিক। এইভাবে আমরা n এর মান জেনে ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো, আবার শক্তিও নির্ণয় করতে পারবো। তাহলে দেখো 6 নম্বরে আমি একটা কথা বলবো 1 মিনিটে। দেখো n এর মান জানা থাকলে আমাদের কিন্তু ইলেকট্রনের বেগ সম্পর্ক ধারণা পেতে পারি। ইলেকট্রনের বেগ n এর মান দ্বারা আমরা ইলেকট্রনের বেগ সম্পর্কে কথা বলতে পারি। যেমন হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষে ইলেকট্রনের বেগ
ইলেকট্রনের বেগ Vn সমান 1.091 ইন্টু 10⁶ ইন্টু 1/n। তাহলে দেখো হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে ইলেকট্রনের বেগ n এর মান, প্রথম কক্ষে ইলেকট্রনের জন্য n এর মান কত? 1.09 ইন্টু 10⁶ ইন্টু 1/1 সমান কত? 1.091 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে আমরা n এর মান আমরা বলতে পারি n এর মান জানা থাকলে যে কোনো কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করা যায়, এবং ইলেকট্রনের বেগ যে n এর মান বাড়ার সাথে সাথে হ্রাস পায় তাও আমরা দেখব। দেখো দ্বিতীয় কক্ষে ইলেকট্রনের বেগ n এর মান 1.09 ইন্টু 10⁶ ইন্টু 1/2 না 2 স্কয়ার, এটারও একটা মান আসবে, তোমরা দেখে নিও। 4 দিয়ে এটারে ভাগ করলে হয় দেখো 0.272 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগের তুলনায় দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ কি? দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ কমে গেল, এটার চেয়ে কমে গেল। তাহলে আমরা ফাইনালি বলবো যে প্রধান কোয়ান্টাম সংখ্যার n এর মান জানা থাকলে আমরা n তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ নির্ণয় করতে পারি, এবং আমরা বলতে পারি যে ওই প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান বাড়ার সাথে সাথে ইলেকট্রনের বেগ বেড়ে যায়। ঠিক আছে, তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি।